বাংলাদেশের এক খ্যাতিমান লেখককে এক সাংবাদিক একবার মদ খেতে দেখে প্রশ্ন করলেন, নিজে তো মদ খান, আপনার থেকে তরুণ প্রজন্ম কি শিখবে? উনি তখন উত্তরে বললেন, তোমার তরুণ প্রজন্মকে বলে দিও আমি মদ খাওয়ার আগে 23টি দেশের ভাষা রপ্ত করেছিলাম। তাহলে চলুন এখন সেই লেখকের সাথে পরিচিত হওয়া যাক, কিন্তু তার আগে ওনার ঔরসজাত 2 সন্তানের একটি গান শুনে নেওয়া যাক। তাহলে উপলব্ধি করতে পারবেন ওনারা পারিবারিকভাবে কতটা আলাদা ও ভিন্ন ছিলেন। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। যে দুজন মানুষকে আপনারা গান গাইতে দেখছেন তারা দুজনে আপন ভাই। ওনাদের একজন বারডেম হসপিটালের ডাক্তার ছিলেন। অবাক লাগে তাই না? কর্মজীবন শেষ, অবসর জীবনে এসেও ভাইয়ে ভাইয়ে সম্পর্ক এত সুদৃঢ়। একজন গান ধরেছে, অন্যজন গিটারে সঙ্গ দিচ্ছে। এমনটা হুট করে হয় না, এর পেছনে আছে পারিবারিক সংস্কৃতি ও শিক্ষা। নিশ্চয়ই তাদের পারিবারিক পরিবেশ অন্যদের থেকে আলাদা। তাহলে চলুন আজ আমরা জানি এই দুই ভাইয়ের পরিবার সম্পর্কে, জানি সেই মানুষটাকে যিনি তাদের পথ প্রদর্শক। কালপঞ্জিতে তখন 1927 খ্রিস্টাব্দ। পরাধীনতার শৃঙ্খলে বন্দী এই পরাধীন ভারতবর্ষ। শিক্ষিত বাঙালি মানুষের মস্তিষ্ক তখন কেবলই কলকাতার গন্ডিয়ার ক্ষুদ্র গন্ডগোল ঘিরেই আবর্তিত হতো। শান্তিনিকেতনের তৎকালীন শিক্ষাকে শ্বেতাঙ্গ ব্রিটিশ সরকার শিকল দিয়ে মাপত, স্বীকৃতি দিত না। কিন্তু সেই তথাকথিত মূল্যহীন ডিগ্রির মহাসম্পদ বুকে নিয়ে এক মুক্তমনা নির্ভীক বাঙালি যুবক যাত্রা করলেন রুক্ষ কাবুলের পানে। আফগানিস্তানের তৎকালীন দূরদর্শী নৃপতি আমানুল্লাহ খান তখন তার দেশে আধুনিকতার আলোকচ্ছটা ছড়াতে চেয়েছিলেন। বহু বিবাহের অবসান, পোশাকের স্বাধীনতা আর ধর্মনিরপেক্ষতার সেই আধুনিক আন্দোলনে সামিল হতে চেয়েছিলেন এই তরুণ তনয়। কাবুলের মাটিতে পা রেখে তিনি শিখলেন তাদের ভাষা, বুঝলেন তাদের সংস্কৃতি, দেখলেন রাজ দরবারের জৌলুস এবং প্রত্যক্ষ করলেন রক্তক্ষয়ী বিদ্রোহ। ইতিহাসের গতিধারাকে তিনি এমনভাবে লেখনীবদ্ধ করলেন যা কেবল ভ্রমণের গল্পে আটকে রইল না, হয়ে উঠল আফগান ইতিহাসের এক অকাট্য অনন্য দলিল। এই জ্ঞান তাপস আর কেউ নন, তিনি আমাদের শব্দশিল্পী সৈয়দ মোস্তফা আলী। 1904 সালের 13 সেপ্টেম্বর সিলেটের করিমগঞ্জে এই ক্ষণজন্মা পুরুষের প্রথম পদচিহ্ন অর্থাৎ জন্মগ্রহণ করেন। 1919 সালের এক শুভলগ্নে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এলেন শ্রীহট্টবা সিলেট সফরে। রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষা বিষয়ক সেই মন্ত্রমুগ্ধকর বক্তৃতা শুনে কিশোর মুজতবা আলীর হৃদয়ে এক নতুন আকাঙ্ক্ষার আলো জ্বলে উঠল। চঞ্চল বালক ঘরে ফিরে পরম শ্রদ্ধায় বিশ্বকবিকে পত্র লিখলেন, জীবনের পরম লক্ষ্য ও আকাঙ্ক্ষা কিভাবে স্থির করতে হয়। মাত্র এক সপ্তাহ পরেই আকাশি রঙের খামে চড়ে এলো কবির সেই অমূল্য উত্তর। কবিগুরু লিখছিলেন, আকাঙ্ক্ষা উচ্চ করতে হবে, অন্তরের গুরু কল্যাণ কামনাই তোমাকে মঙ্গলের মহাস্বর্গে পরিচালিত করবে। পত্রে উদয় হয়ে মুস্তফা আলী শান্তিনিকেতনের আশ্রমে যাওয়ার জন্য সংকল্প করলেন। 1921 সালে পিতা ও দাদার আশীর্বাদ মাথায় নিয়ে পা রাখলেন শান্তিনিকেতনে। প্রথম দর্শনে কবি রসিকতা করে বলে উঠলেন, ওহে ছেলে, তোর গায়ে তো এখনো কমলা লেবুর গ্রাণ লেগে রয়েছে। সিলেটের সুখ্যাত কমলার সৌরভ মিশেছিল তার সত্তায়। সেখানে রবীন্দ্রনাথ নিজে ইংরেজি ও বাংলার পাঠ নিতেন। শেলি আর কিটসের সেই কাব্যিক ক্লাসের একটি দিনও তিনি হাতছাড়া করেননি। আর এভাবেই একের পর এক বহু ভাষায় মুক্ত করলেন তিনি। কবির প্রায় 35 থেকে 40% কবিতা এবং 25 থেকে 30% প্রবন্ধ তার স্মৃতির মণিকোটায় চিরতরে খোদাই করে রেখেছিলেন। 1921 থেকে 1926 এই 5টি বছর শান্তিনিকেতনের পূর্ণভূমিতে কাটার পর ভাগ্যের অন্বেষণে তিনি পাড়ি জমান কাবুলে। ব্রিটিশদের নেক নজর না থাকলেও জার্মানির সরকার বিশ্ব ভারতী সহ অন্যান্য স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠানকে সাদরে স্বীকৃতি দিত, কিন্তু জার্মানির দূরদেশে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ এবং প্রাচুর্য তার ছিল না। ঠিক তখনই 1927 সালে আফগান রাজা আমানুল্লাহ বিশ্বের গুণীজনদের আমন্ত্রণ জানাতে শুরু করলেন। তিনি তার দেশকে আধুনিকতার ছোঁয়ায় স্পর্শ করাতে চান। রবীন্দ্রনাথ স্বয়ং তার এই প্রীতিভাজন প্রিয় ছাত্রের নাম প্রস্তাব করলেন। কাবুলে পৌঁছে মুজতবা আলী এগ্রিকালচারাল কলেজে ফ্রান্স ও ইংরেজি ভাষার অধ্যাপক পদে অধিষ্ঠিত হলেন। কোলাহল থেকে দূরে খাজামুল্লা গ্রামে মনোরম বাসা নিলেন। এটা শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরের একটি অবস্থান। তার অমর সৃষ্টি দেশে বিদেশে বইয়ের পাতায় পাতায় সেই কাবুলের দিনগুলির নিখুঁত ছবি আঁকা রয়েছে। আর সেই কাহিনীর মূল আকর্ষণ আব্দুর রহমান। সৈয়দ মুজতবা আলী সাহেব রসিক
রসিকতা করে লিখছিলেন, কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি এই আব্দুর রহমান। দীর্ঘদেহী সেই মানুষটির উচ্চতা মেপে দেখা গিয়েছিল 6 ফুট 4 ইঞ্চি। এই অনুগত প্রাণ আব্দুর রহমান ছায়ার মতো তার পাশে ছিল। আসলে কাবুলে আসার মূল লক্ষ্যই ছিল কিছু অর্থ সঞ্চয় করে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করা। মুজতবা আলী কেবল মননশীল লেখকই ছিলেন না, তার লেখার রন্ধ্রে রন্ধ্রে ছিল হৃদয়ের গভীর সংবেদনশীলতা। কাবুল ত্যাগের বেদনা বিধুর মুহূর্তে আব্দুর রহমান কেঁদে কেঁদে তার সাথে বাংলায় আসতে চেয়েছিল, কিন্তু বাস্তবতার নিয়মে তা ছিল অসম্ভব। উড়োজাহাজ যখন ডানা মেলল, আব্দুর রহমান তখনও অশ্রুসজল চোখে মাটির বুকে একলা দাঁড়িয়ে রইল। সেই বিদায়ের ক্ষণ নিয়ে মুজতবা আলী লিখেছিলেন, বহুদিন ধরে আমাদের কাছে সাবান ছিল না, সাবানহীনতার কারণে আব্দুর রহমানের পাগড়িটা ছিল মলিন, কিন্তু আমার দৃষ্টিতে মনে হলো চারপাশের শুভ্র বরফকেও হার মানিয়েছে আব্দুর রহমানের মলিন পাগড়ির শুভ্রতা, আর সেই শুভ্রতার চেয়েও বহুগুণ শুভ্রময় ছিল আব্দুর রহমানের পবিত্র হৃদয়। এরপর 1929 সাল তিনি পাড়ি জমালেন জার্মানির বার্লিন থেকে বন ইউনিভার্সিটিতে। সেই সময়ে বনের অধ্যাপক প্যানেলে ছিলেন স্বয়ং বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। 1932 সালে তিনি সম্পন্ন করেন তার গৌরবময় পিএইচডি। এরপর তিনি কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়েও জ্ঞান অর্জন করেন। বইয়ের প্রতি তার ছিল চিরন্তন আসক্তি, এক মধুর মোহ। গ্রন্থপ্রেম নিয়ে তার সেই কালজয়ী অমুক উক্তি, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। 1947 সালে দেশভাগের পর যখন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে, তখন সৈয়দ মুজতবা আলী প্রথম এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠেন এবং তিনি স্পষ্ট বক্তৃতা এবং বিবৃতি দেন। 1948 সালে তিনি বগুড়ায় আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি এসব বিষয় নিয়ে লেখালেখি করেন, কিন্তু পাকিস্তান সরকার তার কাছে এই ব্যাপারে কৈফিয়ত তলব করে। আত্মমর্যাদা সম্পন্ন এই মানুষটি কৈফিয়ত না দিয়ে সগর্বে চাকরিটাই ত্যাগ করেন। ক্ষুব্ধ ও খেপাটে পাকিস্তান সরকার তাকে গ্রেপ্তারের জন্য মরিয়া হয়ে উঠলে 1949 সালে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। 1951 সালে মাত্র 1100 টাকা বেতনে শান্তিনিকেতনের ইসলামী ইতিহাস ও জার্মান ভাষার রিডার হিসেবে দায়িত্ব পালন করেন। কিছু সংকীর্ণ মনা মানুষ তার বিরুদ্ধে বিষোদ্গার ও সমালোচনার ঝড় তোলে। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই বিদ্বেষ ও সমালোচনা আরো তীব্র আকার ধারণ করে। তখন সমালোচনাকারীরা সৈয়দ মুজতবা আলীকে পাকিস্তানের গুপ্তচর হিসেবে অপবাদ প্রদান করে। দুর্ভোগের এখানেই শেষ নয়, এই সমালোচনাকারীদের চাপে পড়ে তখন পুলিশ তার পাসপোর্ট জব্দ করে, এমনকি তার বাড়িঘরও তল্লাশি করে। এই অন্যায় অবিচারের কথা শুনে ভারতের তৎকালীন তথ্যমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রচন্ড ক্ষুব্ধ ও রাগান্বিত হন এবং অবিলম্বে তার পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত আঘাতে মুজতবা আলীর সংবেদনশীল মন ভীষণভাবে ভেঙে পড়েছিল। 1971 সালে দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ স্বাধীন হলে তিনি তার পুত্রকন্যা ও স্ত্রী সহ প্রিয় মাতৃভূমি ফিরে আসেন। অবশেষে 1974 সালে অসুস্থ হয়ে যখন তিনি ঢাকার পিজি হসপিটালে ভর্তি হন, তখন 11 ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় এই মহান শব্দ সৈনিক, বহু ভাষাবিদ ও রসরাজ চিরতরে চোখ বুজেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। তো দর্শক, ভিডিওর শুরুর দিকে আপনারা সৈয়দ মুজতবা আলীর দুই সন্তানের যে গানগুলো শুনছিলেন, আমরা সেগুলো আরো একবার শুনতে চাই। আমাদের সাথেই থাকুন। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ কেন আমায় দিতে বাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমার দিচ্ছে বাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে।
বলেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি একদম প্রেম আছে। সত্যি যদি হয় বলো, যা বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে।